ওকে, তাহলে আমরা গত ক্লাস পর্যন্ত কথা বলেছিলাম হচ্ছে যে দ্য ওয়ে টু চুজ এ টপিক। এটার প্রথম দুইটা ব্যাপার কি, যে a topic that you know very well, আর এটা হচ্ছে you don't know that much and you are supposed to research. আচ্ছা, যেই টপিকগুলো তুমি জানো সেখানে আবার আরেকটা ব্যাপার আছে, you have to kind of give something new to your audience. এবং অডিয়েন্স কি করছে, অডিয়েন্সের ভূমিকাটা এখানে হচ্ছে যে তাকে কেন্দ্র করেই you have to choose all your topics. And for that reason you are supposed to know the demographics. Demographics কথাটা মনে পড়ে? Demographics মানে হচ্ছে মূলত যে কোনো একটা গোষ্ঠী, একটা কালেকশন অফ পিপল, তাদের যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো দিয়ে তুমি তাদেরকে আইডেন্টিফাই করতে পারো সেটাকে আমরা বলি হচ্ছে ডেমোগ্রাফিক্স। এবং সেটা মধ্যে পড়ে এইজ, দেয়ার কালচারাল ব্যাকগ্রাউন্ড, দেয়ার এথনিক ব্যাকগ্রাউন্ড, তারপরে দেয়ার এডুকেশনাল লেভেল, দেয়ার জেন্ডার, হ্যাঁ, এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে আমরা মনে করি যে এই অডিয়েন্সটাকে আমি এইভাবে ক্যারেক্টারাইজ করলাম যে এটা এই ধরনের অডিয়েন্স। আচ্ছা, সেখানে ওই তারা কোন ধরনের প্রবলেম তাদের জন্য ইম্পর্ট্যান্ট, তারা কোন জিনিসটা জানতে চাইছে, এই ব্যাপারগুলোকে আমরা চিন্তা করব। চিন্তা করে দেন উই চুজ দ্য টপিক অ্যান্ড দেন উই ট্রাই টু ফাইন টিউন দ্য টপিক। আচ্ছা, এটা তো গেল জাস্ট, এবং এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে যে কীভাবে ওই টপিক অনুযায়ী রিসার্চ করতে হয়। বাট what happens when you do not find a topic, meaning that nothing comes to you? তখন আমরা we try to use a technique called clustering. Cluster মানে হচ্ছে গুচ্ছ, এক জায়গায় নিয়ে আসা। হ্যাঁ, তো ক্লাস্টারিং ব্যাপারটা কিভাবে কাজ করে আমরা দেখাই। প্রথম হচ্ছে যে তুমি মনে করো একটা পিস অফ পেপার নিবা, নিয়ে ইউ রাইট ডাউন দ্য কলামস, আমরা দেখব, হ্যাঁ, অ্যান্ড দেন ইউ title the columns in the following categories: people, places, things, events, process, concept, natural phenomena, problems, plans and policies. আচ্ছা, এই ব্যাপারটা আমাদেরকে হেল্প করার কথা, তাই না? সেই জন্য এই যে 9টা ক্যাটাগরি এখানে বলা আছে, you even do not have to go for more than 3. ঠিক আছে, মানে এটা হচ্ছে কি বেসিক্যালি তোমার কোন মাথায় কোনো টপিক আসছে না, তুমি এরভাবে কলাম ওয়াইজ 3টা কলাম করো, মনে করো যেমন এইখানে দেখাচ্ছি আমরা 3টা কলাম মাত্র, পিপল, প্লেসেস অ্যান্ড থিংস করে হোয়াট এভার কামস টু ইউর মাইন্ড, জাস্ট মাথায় যেটা আসছে সেই ওয়ার্ডটা লিখে ফেলো এই কলামগুলোতে। মানে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে আমি যেটা মনে করছি সেটা পিপল ওয়াইজ অথবা প্লেসেস ওয়াইজ অথবা থিংস ওয়াইজ, হ্যাঁ, এইভাবে লিখে ফেলো। লিখে ফেলার পর ইউ উইল সি দ্যাট দেয়ার will appear a certain pattern. সেটা কীরকম এখানে খেয়াল করে দেখো। ফার্স্ট রেসপন্ডার, এই কথাটার মানে হচ্ছে বেসিক্যালি কোনো একটা দুর্ঘটনা ঘটলে বা কোথাও খুব জরুরি কিছু হলে, একটা ফায়ার যদি কোথাও শুরু হয়, what happens? The fire brigade goes there, দমকল বাহিনী চলে যায়। অথবা if there is a car accident, what happens? The police goes there, or the ambulance, the paramedics মানে ওই যে যারা অ্যাম্বুলেন্সে করে গিয়ে রোগী নিয়ে আসে, তারা চলে যায়। তো তাহলে যখন তুমি ফার্স্ট রেসপন্ডার লিখলে এখানে এবং থিংসের মধ্যে লিখে রাখছো অ্যাম্বুলেন্স, তার মানে ইউ ক্যান কানেক্ট দ্যাম। কিন্তু হয়তো তোমার প্রথমে এই জিনিসটা মাথায় আসেনি যে ও আচ্ছা আমি একটা পার্টিকুলার দুর্ঘটনা নিয়ে লিখব বা ওই টপিকটা চুজ করব, ওইখানে এই ঘটেছিল, এটা তো তোমার মাথায় প্রথমে আসছে না। কিন্তু যখন তুমি এইভাবে লিখছো তখন দেন ইউ ক্যান স্টার্ট রাইটিং, মেকিং কানেকশনস। হ্যাঁ, এটাই হচ্ছে এইটার টেকনিকটা, ঠিক আছে? না, প্রত্যক্ষদর্শীরা কাইন্ড অফ তাদেরকে তুমি উইটনেস হিসেবে ব্যবহার করতে পারো যে ওয়েল they saw the thing, they saw the event, and then you can use their statements or their description of the event. Yes, you could tell that, but
most of the time the first responders are professional people. Professional কি কোন অর্থে? ওই যে ফায়ার ব্রিগেড অথবা যে কোনো প্যারামেডিক, যে কোনো ইসের হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে এসছে, পুলিশ, এগুলো হচ্ছে মানে দে আর প্রফেশনাল টু হ্যান্ডেল দিজ সর্ট অফ ইভেন্টস, দিস সর্ট অফ সিচুয়েশনস। হ্যাঁ, তো এদেরকে আমরা বলছি হলো ফার্স্ট রেসপন্ডার্স। ঠিক আছে, আচ্ছা, এখন জে.কে. রলিংস, তাকে আমরা কিসের সাথে ওখানে কানেক্ট করতে পারি? মুভিজ, কারণ হ্যারি পটার তার কাহিনীগুলো নিয়ে তৈরি হচ্ছে। এবং মজার ব্যাপার হলো নট দ্যাট মেনি পিপল রেড দ্য বুকস, মোস্ট অফ দেম স দ্য ওয়াচ দ্য মুভিজ। ঠিক আছে, তার মানে কি, তোমার মাথায় যখন আছে মুভি হিসাবেই আছে, তুমি কিন্তু ওই হিসাবে হিসাবে চিন্তা করবে না যে ও আচ্ছা বই বই বই, আচ্ছা এটা কি বই। মানে এইখানে জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফ্রি অ্যাসোসিয়েশন। ফ্রি অ্যাসোসিয়েশন মানে কি, কোনো ধরনের রেস্ট্রিকশন ছাড়া তুমি অ্যাসোসিয়েট, মানে হচ্ছে ইউ আর ট্রাইং টু ব্রিং টু থিংস টুগেদার। তোমরা এখন ডিসক্রিট ম্যাথ নিচ্ছ তাই না? আমরা একটা তাহলে ডিসক্রিট ম্যাথের কনটেক্সটে একটা করার চেষ্টা করি। ও আচ্ছা, এটা কাইন্ড অফ ডিসক্রিট ম্যাথে অনেক সময় ব্যবহার হয়, থিওরি অফ কম্পিউটেশনেও ব্যবহার হয়। এটাকে বলে, আমরা বলি হচ্ছে কার্টেসিয়ান পেয়ার। কার্টেসিয়ান পেয়ার কথাটা শুনেছো কখনো? কার্টেসিয়ান পেয়ার রেনে দেকার্ট এটা করেছেন, আইডিয়াটা নিয়ে এসেছেন। সেটা হচ্ছে কি, ইউ টেক টু আরবিট্রারি সেটস, দুইটা আলাদা সেট তুমি নিবা, ওই সেটের দুইটা সেটের মধ্যে কিন্তু কোনো যে মিল থাকতে হবে এমন কোনো কথা নেই। দে মে নট হ্যাভ সেম অর সিমিলার থিংস, বাট হোয়াট ইউ ডু, ইউ put the one element from this set and one element from that set, you bring them together and you keep them together. ওইটাকে আমরা এরকমভাবে মনে করো যদি সিম্বলিক্যালি লিখি, আমি তাদেরকে ডিসক্রিট ম্যাথ মনে করো, আমি একটা সেটে আছে হলো ক্যাপিটাল লেটার্স, অল দি ক্যাপিটাল লেটার্স, যেটাকে আমরা সি বললাম, আরেকটাতে আছে স্মল লেটার্স অ্যান্ড সো অন। এগুলো সব ক্যাপিটাল। এখন আমি এই দুইটা সেট থেকে একটা একটা করে এলিমেন্ট নিচ্ছি, মনে করো এরকম একটা নিলাম, এইটাকে আমরা বলি হচ্ছে, অথবা এরকম নিতে পারি, সবগুলোই নিতে পারি আমরা। আমরা মনে করো এরকম নিতে পারি, ক্যাপিটাল বি এ, এরকম নিতে পারি। হ্যাঁ, সো এইগুলোকে আমরা বলি হচ্ছে কার্টেসিয়ান পেয়ার। আমি অন্য ক্লাস হলে এই আইডিয়াগুলো ব্যবহার করতাম না, অন্য সাবজেক্ট হলে, যেহেতু ইউ গাইজ আর ফ্রম কম্পিউটার সায়েন্স, সেই জন্য এটা ব্যবহার করছে। আচ্ছা, এইটা হচ্ছে, এইটাকে আমরা অনেকটা বলতে পারি ফ্রি অ্যাসোসিয়েশন। কোনো ধরনের ছাড়াই, আমরা কোনো ধরনের শর্ত না মেনে আমরা দুইটা সেট থেকে দুইটা জিনিস এনে জাস্ট লাগিয়ে দিলাম। ব্যাপারটা এরকম হতে পারে, তুমি একটা ডেটাবেস তৈরি করছো, ডেটাবেস এটা কাজে লাগে, ডেটাবেস ডিজাইনে তোমরা দেখবা। সেটা হচ্ছে কি, যে মনে করো একজন স্টুডেন্টের নাম আর আইডি, বা স্টুডেন্টের কোন কালার পছন্দ করে বা কোন বই পছন্দ করে, কোনো ধরনের ছাড়াই এগুলোকে এক জায়গায় নিয়ে আসলা, যে এই স্টুডেন্ট এই বইটা পছন্দ করে, তাহলে এটা একটা পেয়ার হয়ে গেল। ঠিক আছে, এই ফ্রি অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি, যে আমি যে কোনো একটা টপিক নিয়ে আরেকটা টপিকের সাথে ম্যাচ করলাম, ম্যাচ করে দেন ইউ ট্রাই টু ইম্যাজিন, ইউ ট্রাই টু মেক আপ থিংস। মনে করো এখানে এরকম হতে পারে, মনে করো ফার্স্ট রেসপন্ডার্স হ্যাজ স্মার্ট গানস। স্মার্ট গানস বেসিক্যালি অত্যাধুনিক কোনো অস্ত্র, রাইট? আমরা এখানে স্পেসিফাই করছি না। ফার্স্ট রেসপন্ডার কে হতে পারে? পুলিশ হতে পারে। তারা এরকম স্মার্ট গান ব্যবহার করছে কেন? মেবি তারা ড্রাগ ডিলারদের সাথে যুদ্ধ করতে, তাদেরকে ধরতে গেছে। এই যে কি হচ্ছে, ইউ আর এক্সটেন্ডিং ইয়োর ইমাজিনেশন। তুমি তোমার চিন্তা শক্তিকে, প্লিজ ডু নট, লেট করে আসছো, কথাবার্তা কম, ঠিক আছে? আমরা আমাদের মানে ট্রেন অফ থট কিন্তু লাইনচ্যুত হয়ে যাবে। আমার ট্রেনগুলো চলছে, হ্যাঁ, এখন লাইনচ্যুত হোক এটা আমি চাই না। আচ্ছা, তাহলে কি হচ্ছে, যে ফ্রি অ্যাসোসিয়েশন বলছি আমরা ওই কারণে যে ইউ টেক এনি ওয়ার্ড ফ্রম এনি কলাম অ্যান্ড ইউ ট্রাই টু ম্যাচ ইট আপ। এটা যে শুধু ক্লিয়ার হতে হবে এমন কোনো কথা নেই,
এটা জাস্ট আমি একটা উদাহরণ দিয়েছি। ইট ক্যান বি লাইক ইউ ইউজ অল 3 কলামস, অথবা তুমি 9টা কলাম করলা, 9টা কলামেরই ই করে নিয়ে দেখবে যে একটা চেইন তৈরি হয়ে গেছে। ওই চেইন ব্যবহার করে ইউ ক্যান স্টার্ট প্রত্যেকটা এই সন্দেহে। এইখানে একটা মজার অবজারভেশন আছে যেটা আমরা বেশিরভাগ সময় খেয়াল করি না, সেটা হচ্ছে যে এনি ওয়ার্ড দ্যাট হ্যাজ সাম সর্ট অফ পাস্ট হিস্ট্রি, আমরা একটা শব্দ ব্যবহার করি, সেই শব্দটা পেছনে হয়তো একটা হিস্ট্রির মতো আছে একটা কিছু। এখন তুমি যদি ওইটাকে চিন্তা করে বের করতে পারো, ইউ হ্যাভ ইয়ার ম্যাটেরিয়ালস, ইউ হ্যাভ ইয়ার টপিক। বুঝতে পারছো? মানে এগুলোকে জাস্ট কানেক্ট করে দেন ইউ ট্রাই টু ব্রিং ইন সাম সর্ট অফ লজিক। এইগুলোকে আমি যে কানেক্ট করছি কোন লজিকের ভিত্তিতে, মনে করো আমি যদি এরকম বলি মাই ফ্যামিলি কুয়াকাটা মুভিজ, এরকমই করো, আমি কীভাবে কে করতে পারি তোমাদের কাছ থেকে একটু শুনি। অথবা কুয়াকাটা সম্বন্ধে মুভি দেখে, না আমরা কুয়াকাটা সম্বন্ধে মুভি দেখে কুয়াকাটাতে গেছি। দেখো, মানে ইউ আর সেটিং আপ দ্য লজিক অ্যান্ড দেন ইউ গেট এ নিউ টপিক, যেটা হয়তো অন্য কেউ চিন্তা করে নাই। এখানে যেমন আমি সেদিন ইউটিউবে দেখলাম যে একজন 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে সে ওই দিকে দৌড় দিয়েছে, সে ঝড় দেখবে। মানে এটা কাইন্ড অফ আমাদের কাছে কাইন্ড অফ কিছুটা নির্বুদ্ধিতা মনে হতে পারে, বাট হি ইজ অ্যাডভেঞ্চারাস, একটা অ্যাডভেঞ্চার। আমরা ওইটা নিয়ে কথা বলবো একটু পরে, মানে ইগুলো না, আমরা তো অলরেডি কথা বলেছিলাম ওইটা নিয়ে, যে বিভিন্ন ড্রামাটিক এক্সপিরিয়েন্স নিয়ে তুমি টপিক তৈরি করতে পারো, তাই না? তুমি ওখানে গেছো, মানে ওই লোক কী করেছে আসলে বেসিক্যালি আমার কাছে, ওই লোক কি সাক্ষাৎকার ছিল বোধ হয়, তাই না? He was a YouTuber, he could have made some kind of content, এবং definitely তার প্রচুর হিট। ঠিক আছে? So this is how you bring things, you gather things, they are ordinary, but you bring something exceptional out of it. ঠিক আছে? এইটাই হচ্ছে মানে আমাদের ক্লাস্টারিংয়ের সুবিধা। ক্লাস্টারিং এটা একটা লুজ টার্মে এই টেকনিকগুলোকে বলছে, যে তুমি এখানে টেকনিক কোনো টপিক খুঁজে পাচ্ছ না, বাট ইউ আর ট্রাইং টু মেক এ টপিক আউট অফ যেটা তোমার মাথায় এসে রাইট দেয়ার লিখে ফেললা। তারপরে এখানে যেমন মনে করো ন্যাশনাল পার্কস, ন্যাশনাল পার্কস বলতে কি বোঝায়? হ্যাঁ, মানে কিন্তু হোয়াটস দ্য মিনিং অফ ইট? না না, এটা আছে তো, মানে ওই যে গাজীপুরে ন্যাশনাল পার্ক আছে না, ন্যাশনাল পার্ক বলতে নর্মালি বোঝায় যে বিভিন্ন দেশে এই জায়গাগুলো ন্যাচারালি রেখে দেওয়া হয়। ঠিক আছে? যেমন মানে আমার এই মুহূর্তে যেটা আমার যে আমার মাথায়, হ্যাঁ, রেসকোর্স ময়দান হতে পারে, কিন্তু এটাকে ঠিক ন্যাশনাল পার্ক বলবো না আমরা। পার্ক মানে কি, মোস্টলি ইট হ্যাজ টু ডু উইথ নেচার। হ্যাঁ, যে যেমন মনে করো ইসের গ্র্যান্ড ক্যানিয়নের নাম শুনছো তোমরা? গ্র্যান্ড ক্যানিয়ন আমেরিকার মানে প্রাকৃতিক কী বলে, মানে পাহাড়ের মাঝখানে ক্ষয়ে ক্ষয়ে গিয়ে এরকম ইসের মতো তৈরি হয়েছে, ভ্যালি, খুব ডিপ ভ্যালি তৈরি হয়েছে। ওইটা সবাই লোকজন দেখতে যায়। এরকম চায়নাতে এরকম আছে যে কাচের ব্রিজ তৈরি করেছে বিশাল ইসের ভ্যালির উপর। রাইট 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 এবং ওই একটা বোধহয় ওয়াটারফলও আছে। আমি নেপালে গিয়েছিলাম, কিন্তু আই মিস দ্যাট। ওই দিন আমি কি মনে করে যাই নাই, আমার ফ্যামিলির অন্যান্যরা গেছে। হ্যাঁ, মানে না, জুরাসিক পার্ক তো হচ্ছে মেড আউট, ওইটাও তুমি কাইন্ড অফ নিয়ে আসতে পারো। মানে এখানে একটা জিনিস কি, এখানে দেয়ার ইজ নো লিমিটেশন যে তোমার ওইটা বাস্তবে থাকতেই হবে, কোনো কথা নেই। ইউ মেক সামথিং আউট অফ থিন এয়ার, বলে না ম্যাজিশিয়ানরা বাতাস থেকে জিনিসপত্র বের করে নিয়ে চলে আসে, একটা গোলাপ ফুল তোমার কলার থেকে বের করে নিয়ে চলে আসলো। হ্যাঁ, সো দিস ইজ অলমোস্ট সেম থিং। মানে আচ্ছা, এখন আমরা কিন্তু ওয়ে অফ মানে অনেক পিছনে আছি, কিন্তু মানে আমাদের মনে করো এখানে যেই জিনিসটা আমি বলছি সেটা হচ্ছে যে মূলত তোমার কিভাবে ইউ ক্যান চুজ এ টপিক। এই টপিক চুজ করার পর রিসার্চ করতে হবে, রিসার্চ করে ওইটার উপরে একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে হবে, তারপরে তোমাকে ওই প্রেজেন্টেশন দেওয়ার টেকনিকগুলোকে মাস্টার করতে হবে,
দেন ইউ রিড দ্য অডিয়েন্স, এবং অডিয়েন্স তোমাকে কী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সেগুলো নিয়ে তুমি রেডি হবা, দেন অনলি ইউ ক্যান গো ফর অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন। ইফেক্টিভ প্রেজেন্টেশন কি? এমন কোনো প্রেজেন্টেশন যেটা তোমার মনে দাগ ফেলবে, তুমি ওই প্রেজেন্টেশন থেকে বের হয়ে যাওয়ার অনেক পরেও তোমার মাথায় ওটা রয়ে যাবে, এটা হচ্ছে ইফেক্টিভ প্রেজেন্টেশন। ঠিক আছে? সো আমরা উই আর গোয়িং দেয়ার, মানে প্রথম স্টেপটা হচ্ছে যে টপিক করা। তাহলে এইখানে টপিক চুজ করার পদ্ধতিটা ছিল এরকম যে ফার্স্ট ইউ চুজ এ টপিক দ্যাট ইউ নো মোর অ্যাবাউট, এক্সপার্টিজ আছে তোমার, এটা তুমি এই সম্বন্ধে জানো, এই সম্বন্ধে কাজ করেছো, হ্যাঁ। ওইটার পর যেটা হবে যে ইউ আর সাপোজ টু, যদি ওই টপিকে দেখা গেল যে এই টপিকটা কাইন্ড অফ কমন, তখন তুমি কী করবে যে ওই টপিকের সাথে আরও নতুন কিছু অ্যাড করা যায় কিনা, হ্যাঁ, তখন এটা। তারপরে এইটাও যদি তোমার জন্য কাজ না করে, দেন ইউ কাম ফর ক্লাস্টারিং। ক্লাস্টারিংটা তোমার ডেফিনেটলি একটা কিন্তু কিছু একটা দাঁড় করাতে দেবে। হ্যাঁ, পরে গিয়ে তোমার কষ্ট আছে যে তোমাকে রিসার্চ করতে হবে, তারপরে ইউ হ্যাভ টু মেক দ্য প্রিপেয়ার দ্য প্রেজেন্টেশন অল দ্যাট, কিন্তু দিস ইজ এ বিগিনিং। অনেকেই দেখা যায় যে খুঁজে পায় না যে কী নিয়ে কথা বলবো, এবং এটা এমন কিছু না যে it has to be justified by majority. এখানে অবশ্য প্রেজেন্টারের একটা আছে যে তোমাকে তোমার দক্ষতার প্রমাণ দিতে হবে এইভাবে যে তুমি একটা তোমার পছন্দ মতো টপিক বের করে নিয়ে আসলা, বাট এইটা সবাইকে খাওয়ানোর চেষ্টা করছো, বলছে হ্যাঁ দিস ইজ গুড ফর ইউ, দিস ইজ শুড বি ইন্টারেস্টেড ইন ইট, এরকম। যেটা হয় যে আমাদের ইসের মধ্যে আমরা সেদিন একদিন বলছিলাম না যে স্থানীয় একটা হোটেলে, মনে করো এখানে গুলশানে একটা হোটেলে কি হায়ার স্টাডিজ অ্যাব্রড একটা সেমিনার আমি দাঁড় করিয়ে দিলাম। আমি আমার ক্রেডেনশিয়াল দিয়ে বললাম আমি আমেরিকাতে পড়াশোনা করেছি, এই ওখানে দেখে এসেছি, এই বাস দেখা গেল যে অনেক ছেলেপেলে গিয়ে হাজির হয়ে ওখানে আমি 1000 টাকা রেজিস্ট্রেশন ফি দিলাম, টাকা। আমি গিয়েছিলাম 1988-এ। আল্লাহর কাছে ছিল। আচ্ছা, তো মানে এটা আমি বলছি যে ক্রেডিবিলিটি বিল্ডিং। ক্রেডিবিলিটি মানে হচ্ছে কি আস্থার জায়গা, আস্থা তৈরি করা, ক্রেডিবিলিটি। হ্যাঁ, যে আমি একটা কিছু বলবো, তুমি এটা শুনবা, ওয়াই, কেন শুনবো আমি, হ্যাঁ, হোয়াটস দ্য রিজন। তো এই জিনিসটা ইউ অ্যাস্ক ইয়োরসেলফ যখন তুমি একটা টপিক নিয়ে কাজ করতেছো। আচ্ছা, তোমাদের কি খুব জরুরি কিছু? আমি এটা এই জিনিসটা অত্যন্ত অপছন্দ করি যে আমি যখন প্রেজেন্ট করছি বা কোনো একটা কিছু বলছি, যখনই এইটা আমাকে খুব ডিস্টার্ব করে, তো যদি খুব জরুরি হয় প্লিজ গো আউটসাইড অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট ডু অ্যান্ড দেন কাম ব্যাক, ঠিক আছে? প্লিজ ডু নট ডিস্টার্ব মি। আচ্ছা, তো তাহলে এখন যেটা বলছিলাম, তাহলে এই যে লস্ট মাই ট্রেন অফ থট, কী নিয়ে কথা বলছিলাম যেন? হ্যাঁ, যে তুমি করবা কি, তুমি যখন একটা when you get a topic you try to look at it from the audience's point of view. তুমি বললা যে ও এটা তো আমার কাছে খুব চমৎকার টপিক, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি এখন দেখো যে তোমার অডিয়েন্স এটা নেবে কিনা। তুমি সাকিব আল হাসানকে পছন্দ করতে পারো, তার সম্বন্ধে সব খুঁটিনাটি যা কিছু আছে, তার পারফরমেন্স রেকর্ড সব তোমার মুখস্থ, এবং তুমি মনে করতেছো যে ইয়াস এটা একটা দারুণ টপিক, কিন্তু তোমার অডিয়েন্স they don't feel a thing about it, they're like so what, ঠিক আছে? তার মানে এইভাবে তুমি টপিক জেনারেট করাটা একটা ব্যাপার, বাট ওইটার সাথে এই জিনিসগুলো চলে আসে যে ইউ হ্যাভ টু মেক ইট ভেরি মাচ এনচ্যান্টিং কথাটা বুঝি? এনচ্যান্ট মানে হচ্ছে একেবারে মন্ত্রমুগ্ধ করা। এনচ্যান্ট জাদুকরদের বলে যে জাদুকররা এনচ্যান্ট করে লোকজনকে একেবারে করে ফেলে। হ্যাঁ, স্পেল ম্যাজিক, সেটাও মানে একটা কিছু তুমি ওই হ্যারি পটার চলো একটা কিছু কি সব ওদের এইগুলো ভুলে গেছে। আমার মেয়ের খুব মুখস্থ ছিল যে কি বলে আর সাই করে একটা কিছু চলে আসলো এরকম। তো মানে জিনিসটা হচ্ছে কি এই যে একজন প্রেজেন্টারের, তার জন্য এই ব্যাপারটা খুবই জরুরি যে এই ব্যাপারগুলো ঘটানো, যে অডিয়েন্সকে
খুব সোজা কাজ না, কিন্তু অডিয়েন্সকে কাইন্ড অফ স্পেল বাউন্ড করে রাখা, যে তুমি একটা তার উপরে একটা মন্ত্র পড়ে দিয়েছো, সে তোমার কথা না শুনে আর পারছে না, তোমার দিকে তাকিয়েই আছে, তোমার কথা সে অন্যদিকে কিছুই করতে পারছে না, এইরকম একটা অবস্থায়। বাট বি শিওর দ্যাট এই কোর্সটা কমপ্লিট করলে তুমি ওই জায়গায় চলে যাবে না, ঠিক আছে? ইউ নিড সাম প্র্যাকটিস, লট অফ প্র্যাকটিস। হ্যাঁ, তুমি এখন থেকে স্বপ্ন দেখতে পারো ডেফিনেটলি, অ্যান্ড দ্যাট ইউ ক্যান অলসো অ্যাটেইন দ্যাট ড্রিম। ওই ড্রিমটা অবশ্যই হবে যদি এখন থেকে তুমি ট্রাই করো যে ইয়েস আই উইল বি আ ভেরি গুড প্রেজেন্টার। এখন ওই যে টেডএক্সের কয়জন এখানে দেখেছো? হাত তোলো দেখি। টেড, আচ্ছা হ্যাঁ, টেডের এখানে দুটো জিনিস আছে কিন্তু, একটা হচ্ছে অরিজিনাল টেড আর একটা হচ্ছে টেড এক্স। এটার পার্থক্য জানো? আচ্ছা, এটার মানেটা কি? টেকনোলজি, এথিক্স অ্যান্ড ডিজাইন। এটা প্রথম ক্যালিফোর্নিয়াতে, সিলিকন ভ্যালিতে কিছু লোকজন এটা প্রথম শুরু করে তারা, হ্যাঁ। তারপরে তাদের দেখা দেখি সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় সবাই এরকম, এটার কি একটা কমন ফরম্যাট আছে। কমন ফরম্যাটটা কি? যে ইউ উইল হ্যাভ এ ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম, মনে করো 14 থেকে 17 মিনিট। এই সময় তুমি নন স্টপ একটা টপিকের উপর, ইন্টারেস্টিং টপিকের উপর কথা বলে যাবা। নোবডি উইল কোয়েশ্চেন ইউ, দ্য অডিয়েন্স উইল লুক অ্যাট ইউ। তোমার উপরে স্পটলাইট থাকবে এবং কাউন্টডাউন হতে থাকবে তোমার সামনে। আমি জানি না তোমরা খেয়াল করেছো কিনা, যারা দেখেছো, যে সামনে একটা ডিজিটাল ক্লকের থাকে, যে এটা আস্তে আস্তে কাউন্টডাউন করতেছে যে তোমার সময় শেষ হচ্ছে। তার মানে কি, ইউ আর দ্য প্রেজেন্টার দেয়ার অ্যান্ড ইউ আর লুকিং অ্যাট দ্যাট অ্যাট দ্য সেম টাইম। ওখানে খুব মানে দক্ষ প্রেজেন্টার না হলে এই কাজটা করতে পারার কথা না, যে তুমি ওখানে দেখছো। আমি তো এরকম হলে অনেক সময় নার্ভাস হয়ে যাই, ও আচ্ছা আমার সময় তো শেষ। হ্যাঁ, তোমার মাথার ভিতরে চিন্তা চলছে, বাট অ্যাট দ্য সেম টাইম তুমি দেখছো যে ঘড়ি নামছে, সেকেন্ড পার হয়ে যাচ্ছে, আমার আর এই মাত্র 3 মিনিট আছে, মাত্র 2 মিনিট আছে, এরকম। সো দ্যাট ইজ অলসো সাম কাইন্ড অফ প্রেশার। হ্যাঁ, তো ওই খুব দক্ষ না হলে তুমি এটা করতে পারবে না। তো যাই হোক, এগুলো খুব নাম করেছে, মানে যে বিভিন্ন জায়গায়, ইভেন বাংলাদেশেও হয়েছে কিছুদিন আগে, বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন ইভেন গ্রুপ, ছোটোখাটো গ্রুপ, তারাও এটা করতে পারে, যে একটা পার্টিকুলার ইস্যু নিয়ে, একটা টপিক নিয়ে জাস্ট ইউ ডেলিভার স্পিচ। হ্যাঁ 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 হ্যাঁ, মানে জাজ মানে কি, ওই যে একটা ফরম্যাট দাঁড়িয়ে গেছে যে এইভাবেই হতে হবে, এটা ছাড়া না হলে আমরা এটাকে টেডএক্স বলবো না, ঠিক আছে? মানে এটা একটা ইসের, কিন্তু এটার প্রতি আমার একটা একটু আমি কী বলবো, আমি এটাকে অত বেশি পছন্দ করি না। কেন? যে অডিয়েন্সের সাথে ইন্টারাকশন নাই, মানে অডিয়েন্সের সাথে প্রেজেন্টারের ইন্টারাকশন নাই, বা থাকলেও ওইরকম না। অডিয়েন্স সরাসরি কোনো ফিডব্যাক দিতে পারছে না। অডিয়েন্স হয়তো হাসে বা করে বা অ্যাপ্রুভ, মাথা নাড়াচ্ছে, কিন্তু সরাসরি কোনো কথা বলছে না। হ্যাঁ, এটাও ঠিক। হ্যাঁ, ডেফিনেটলি। মানে এখনকার যুগে তো আমরা উই আর রানিং একটা টাইম, যে যত তাড়াতাড়ি সম্ভব একটা কিছু শেষ করে ফেলা, বাট দিস ইজ নট গুড অলসো। অনেক সময় খুব ডিপ কনভারসেশন সম্ভব হয় না যদি এটা খুব ইলাবোরেট তুমি না করো। হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে এটা দরকার আছে। আসো, তো তাহলে আমরা ক্লাস্টারিংয়ের আইডিয়াটা বুঝলাম। ওকে, নেক্সটে আরও বলেছে, যেমন মনে করো এখানে ওইটা বলছে যে কিভাবে তোমাকে করতে হবে। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও একটু, আমরা লিস্টটা তারপরে একটু দেখ। উপস, এখানে না, এটা আমি পরের আরেকটা কলামে চলে গেছে, ওই 9টা কলামের এখানে বলছে যে ভেরি লাইকলি সেভারাল আইটেমস অন ইউর লিস্ট উইল স্ট্রাইক ইউ অ্যাজ পটেনশিয়াল টপিকস। এর মধ্যে অনেকগুলোই টপিক আসতে পারে। ইফ নট, টেক দ্য আইটেমস ইউ ফাইন্ড মোস্ট ইন্ট্রিগিং অ্যান্ড কম্পোজ সাবলিস্ট ফর ইচ। এখানে ওই যে বললাম যে কালেকশনের ব্যাপারটা, তারপরে তুমি আরেকটা কাজ করতে পারো, ওইখান থেকে আরেকটা লিস্ট নিয়ে আসতে পারো। মানে ওইখানে একটা আছে, ওইটাকে ভাগ করে ফেললা। ওইখানে একটা ব্যাপার আছে, যেমন আমরা একটু পরে দেখব, ওইটা লিখে ফেলো। লেখার পরে তারপর ওইটা থেকে কি ছবি পাও, তোমার মাথায় কি, ওখান থেকে কি বলছে, ওই শব্দটা শুনে কি মাথায় আসছে, ওই জিনিসটা লিখে ফেলো। এবং তারপরে এইটার সাথে আর কি কি আসে ওগুলো লিখে ফেলো। এই করতে করতে দেন ইউ গেট মেনি আদার সাব টপিকস।
এখানে ওইটা যেমন দেখাচ্ছে যে তুমি মনে করো যে ওখানে মুভি নিয়ে আমরা কথা বলছিলাম, মুভির সাথে আবার আরও কিছু নিয়ে আসলাম এখানে, হ্যাঁ, যা কিছু আমার মনে আছে। দেখো এখানে লাইটনিং মানে কি, বজ্রপাত, এটার সাথে ক্যাম্পাস ক্রাইমের সম্পর্ক কি? কোনো সম্পর্কই নাই। মানে এটা কিন্তু এই না যে এটা তোমাকে সম্পর্কযুক্ত করতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু তুমি হয়তো এরকম করতে পারো যে ওয়ান ডে আই ওয়াজ going out from the campus, then all of a sudden the rain started and it started lightning, and very severe lightning. It struck only of 100 years from me. I was really terrified. এরকম ভাবে তুমি একটা you can make up stories, ঠিক আছে? সো এই জিনিসগুলোকে আমরা ফ্রি অ্যাসোসিয়েশন মনে করো। এখানে লটারির সাথে তোমার ফিঙ্গারপ্রিন্টসের কি আছে? কোনো ওই অর্থে সম্পর্ক আমরা করতে পারি না। হ্যান্ডের গ্যামলিং, হ্যাঁ তুমি করছো বা তোমার হাতে কি কার্ড আছে, তুমি মনে করো তাস খেলছো বা ইউ ক্যান মেক আপ থিংস, হ্যাঁ। তো এই জিনিসগুলো হতে পারে, ঠিক আছে? মানে আই থিঙ্ক ইউ গট দ্য আইডিয়া, তাই না? যে মানে তুমি ইউ রাইট ডাউন সার্টেন ওয়ার্ডস অ্যান্ড দেন ইউ ট্রাই টু make some connection between them. আচ্ছা, এইবার আসো আমরা টপিক চুজ করে ফেলেছি। Now what to do? You have to do the research. এটাকে কীরকম টপিক, এর সম্বন্ধে আর কী ইনফরমেশন আমি পাই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে যেই টপিকগুলো তুমি ভালো জানো সেগুলো হয়তো তুমি নিজেই বের করতে পারো। হ্যাঁ, তুমি নিজেই অনেক কিছু মনে করো একজন ফ্রিল্যান্সার, তুমি একটা পার্টিকুলার প্ল্যাটফর্ম নিয়ে কাজ করো, সো ইউ নো হাউ টু ডু সামথিং ইন দ্যাট উইথ দ্যাট প্ল্যাটফর্ম, সো ইউ রাইট ডাউন স্টেপ বাই স্টেপ। এটা হয়তো তোমার ক্লাসমেটরা বা অন্যরা অনেকে জানে না, সো ইউ আর ট্রাইং টু গিভ দেম। ফোন থেকে বলছে? কার ফোন? আচ্ছা, ওকে, অলরাইট। এই যে দিস ইজ আচ্ছা শোনো, এইগুলো হচ্ছে কি কাইন্ড অফ কিছুটা কমিউনিকেশন ডেফিসিয়েন্সি। ইউ ডু নট সে এনি ইনসাইটফুল ওয়ার্ড ওয়েন কমিউনিকেটিং লাইক দ্যাট, ঠিক আছে? এখন আমরা একটা পাবলিক স্পেসে আছি, এখন হ্যাঁ এটা কোনো মেয়েরা করে না, এটা ছেলেরা করছে। What happens? The boys get a bit annoyed. Why are you blaming us? হ্যাঁ, তো কাজেই এগুলো মানে এই জিনিসগুলো তোমাদের আসলে আমি জানি না, স্কুল কলেজে শেখানো হয় না আসলে। পাবলিক স্পেসের কিছু আনরিটেন কিছু ব্যাপার আছে যেগুলো ইউ হ্যাভ টু মেইনটেইন। আমরা বেশিরভাগই কিন্তু এটা জানি না, আনফর্চুনেটলি। যে আমি পাবলিক স্পেসে আছি, আমার ব্যবহার কেমন হওয়া উচিত, আমার কথাবার্তা কেমন হওয়া উচিত, কিন্তু প্রায় এলিভেটরে লিফটে করি। একজন টিচার আছে, ওখানে ওই কি না একজন বলে যাচ্ছে এটা আই শুড নট নো, আই শুড নট নো, তাই না? মানে তোমাদের পার্সোনাল ব্যাপার, এটা একজন টিচার কেন শুনতে পাবে? এই তোমাদের যুগে আইডিয়াটা এটা একটু পাবলিক আর প্রাইভেট কেমন যেন একটু মিলেমিশে গেছে, একটা একাকার হয়ে গেছে, বাট ইট শুড নট বি। আমি কখনোই পছন্দ করব না যে আমি পাবলিক স্পেসে এমন কিছু বলবো না যেটা অন্যরা আমার মানে এটা ঠিক তাদের জানার কথা না। কিন্তু আমি মনে করি আমি জাস্ট এরকম করে একটু ফোনটা এরকম করে কথা বললেই হয়ে গেল বোধ হয়, সবাই কেউ শুনে নাই এই ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, তো তাহলে আমার যখন আমি রিসার্চ নিয়ে করবো, আমাকে তখন চিন্তা করতে হবে যে আমার এই টপিকটার কি অবস্থা, এটা কি ব্রড টপিক নাকি একটা স্পেসিফাইড টপিক। যখন এটা একটা ব্রড টপিক হবে, আই হ্যাভ টু মেক ইট মোর স্পেসিফিক, আমাকে এটাকে ন্যারো ডাউন করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমি একটা যে কোনো একটা টপিক মনে করো অনেকটা এরকম যে অ্যাবসেন্ট স্টুডেন্টস গেট লোয়ার গ্রেডস, এরকম একটা টপিক তুমি চুজ করলা যে যারা ক্লাসে খুব বেশি আসে না তারা লোয়ার গ্রেড পায়। আচ্ছা, ভালো কথা, বাট দেন ইউ হ্যাভ টু প্রুভ ইট।
তাই না? এটা বললেই তো হলো না যে আমি একজন এসে বললো যে একজন দেখা গেলো যে ক্লাসে কোনোদিনও আসে না, পরীক্ষায় সব সময় A+ পেয়ে যায়। বাট দ্যাটস এ রেয়ার সিনারিও, এটা খুব কম ঘটে আর কি এরকম। ওই আমরা শেরে বাংলা ফজলুল হক বা এরকম এই ধরনের স্টুডেন্ট হলে সেটাই হয়। বাট এটা একটা কমন অবজারভেশন, তাই না? যে ক্লাসে আসছে না, দে আর গেটিং লোয়ার গ্রেডস, বাট ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট। তখন ইউ গো ফর সাম রিসার্চ। কী ধরনের রিসার্চ? দেখো যে কোথায় এই অ্যাসেসমেন্ট নিয়ে বিভিন্ন কিছু তোমাদের এই মুহূর্তে জানার কথা না, প্রচুর রিসার্চ, এডুকেশনাল রিসার্চ জার্নাল আছে, প্রচুর এডুকেশনাল রিসার্চ পাবলিকেশন আছে, এবং সেটা বিভিন্ন লেভেল নিয়ে, একেবারে এলিমেন্টারি স্কুল থেকে শুরু করে একদম হায়ার এডুকেশনাল লেভেল, একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, যে এই লেভেলগুলোতে স্টুডেন্টদের পারফরমেন্স, তাদের পারফরমেন্সের পেছনের কারণগুলো কি। আমাদের দেশেও আছে। তোমরা IER এর নাম শুনেছ? ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ। হ্যাঁ, এই ঢাকা ইউনিভার্সিটিতে আছে, এখন জগন্নাথেও আছে। হ্যাঁ, তো এইগুলো এদের কাজই কিন্তু তাই, যে ইসের লেভেলে এই 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 আমার একটা বুক চ্যাপ্টার, আমি একজনের সাথে এরকম IER এর একজন অধ্যাপকের সাথে আমি কোলাবোরেট করেছি। এই IGI গ্লোবাল নামে একটা বাইরের একটা পাবলিশিং আছে, ওদের এখান থেকে একটা বই বেরোচ্ছে, সেইটার একটা বুক চ্যাপ্টার আমরা লিখেছি আর কি। হ্যাঁ, ইনক্লুসিভ এডুকেশন নিয়ে। এই আগামী মাসে জুনে বোধহয় বের হবে, এটা জুনের শেষের দিকে আর কি বের হবে। আচ্ছা, এটা তার মানে কি, যে তোমাকে ফার্স্ট তোমার ডোমেইনটাকে জানতে হবে, যে আমি যেই টপিকটা চুজ করেছি এই ডোমেইনে কোথায় কোথায় নলেজগুলো থাকতে পারে, কোথায় কোথায় তথ্য থাকতে পারে। আচ্ছা, এখানে আবার আরেকটা ব্যাপার আছে, এখনকার যুগের, এবং আগেও এটা ছিল, এখন এটা ইমপ্লিমেন্ট করা সোজা হয়ে গেছে। পে ওয়াল, আমরা পে ওয়াল বুঝি তো নাকি? পে ওয়াল, আমার উচ্চারণটা একটু অন্যরকম শোনা হয়েছে বোধ হয় না? পে ওয়াল, পে ওয়ালের মানে কি? পে না করলে এই ওয়াল তুমি পার হতে পারবে না, পে না করলে এই ওয়াল তুমি পার হতে পারবে না। তার মানে কি, যে কোনো ধরনের রিসার্চ আর্টিকেল, পাবলিকেশন, সেগুলোকে একটা লক করে রাখা। এখন ইলেকট্রনিক ডোমেইন হওয়াতে এটা অনেক সুবিধা হয়েছে। মানে যে কোনো ইস্যে তুমি যদি মনে করো, কখনো খেয়াল করো বিভিন্ন জার্নাল বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে আছে রিসার্চ জার্নাল। এই রিসার্চ জার্নালের তুমি যদি পেতে চাও, তুমি গুগল সার্চ দিয়ে যথেষ্ট না। গুগল সার্চ দিয়ে তোমাকে বড়জোর তুমি ওইটার অ্যাবস্ট্রাক্ট পাবা। অ্যাবস্ট্রাক্ট বুঝি আমরা, এটা সারমর্ম বা সারাংশটা, যে এই জার্নাল, এই আর্টিকেলটা কিসের ব্যাপারে, সেটার একটা। তো এইটা তোমাকে এটা দেখাচ্ছে ঠিকই, কিন্তু তুমি যখনই ওর ফুল আর্টিকেলটা পেতে চাও, তখনই বলছে যে ইউ হ্যাভ টু পে $33। না, পার মান না, পার আর্টিকেল, ইয়েস। হ্যাঁ, এখন এইটা কি, যে ইউনিভার্সিটিগুলোর মানে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট ছিল, আর বিডি র্যানের নাম শুনেছো তোমরা? বিডি র্যান, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে তোমার, তোমরা এই যে জুমে যে ক্লাস করো, আমরা হ্যাঁ, এরাই হচ্ছে, এদের মাধ্যমে আমরা করি। ওদেরকে ইউনিভার্সিটিগুলো বোধহয় 25,000 টাকা দিতে হয় মেম্বারশিপ, তখন ওদের থ্রুতেই ওরা একটা গেটওয়ে দেয়। আসল জিনিসটা তো দিচ্ছে হলো জুম, কিন্তু এদের মাধ্যমে গেটওয়ে দিয়ে আমরা ঢুকি। হ্যাঁ, তো এই ওদের এরকম কিছু, ওরা মাঝে মধ্যে এরকম অপশন দেয় যে কোনো ইউনিভার্সিটি যদি চায় তাহলে তারা মেম্বারশিপ নিতে পারে। মেম্বারশিপ নিলে সে এতগুলো, মনে করো অনেকগুলো ইলেকট্রনিক জার্নালে অ্যাক্সেস পাবে। ইউনিভার্সিটি কিন্তু নিয়ম হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে, তুমি বাসা থেকে করলে দিবে না, ইউনিভার্সিটি তোমার IP অ্যাড্রেস দিয়ে ধরে ফেলবে যে তুমি কোথায় আছো। তো ইউনিভার্সিটি থেকে তুমি লগ ইন করে ইউ ক্যান ডাউনলোড দোজ আর্টিকেলস, ঠিক আছে? বাট আমাদের মনে করো সবার তো আর এই অ্যাক্সেসটা নাই, তাহলে তারা কি করবে? তখন এই পাবলিক ডোমেনের দিক, মানে আমি পেওয়াল একেবারেই পছন্দ করি না, কারণ দিস ইজ লাইক তুমি জ্ঞানকে এরকম করে তালা চাবি দিয়ে বন্ধ করে রাখছো। দিস ইজ ব্যাড ফর হোম।
আমাদের মতো গরিব দেশগুলোর জন্য এটা বিশাল বিপদ। $33 একজন, আমি চিন্তা করতে পারি না, তুমি চিন্তা করবো কীভাবে, মানে একজন স্টুডেন্ট কেমনে এটা $33 দিয়ে একটা কিনবো, আর্টিকেল কিনবো, এটা মানে এটা, এবং আমাদের টিচাররাই আমরা চিন্তা করতে পারি না। তো তার মানে কি আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি, এবং ফার্স্ট ওয়ার্ল্ড নোজ দিস, বাট তারা স্টিল এটা এইভাবে রেখে দিচ্ছে। কারণ জ্ঞানের যেই মানে এইখানেই ওইখানে ওই জিনিসটা চলে আসে যে সব জায়গায় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো তাদের একটা আধিপত্য ধরে রেখেছে। তারা একটা মানে ওই ফ্রি তোমাকে কোনো কিছু দেবে না। কিছু আছে ওপেন অ্যাক্সেস জার্নাল আছে, ওপেন অ্যাক্সেস আছে যেগুলো ফ্রি, কিন্তু বেশিরভাগই হচ্ছে পে ওয়ালের পেছনে। এবং নাম করা জার্নালগুলো যেগুলো সবই, যেগুলো নাম করা, নেচারের নাম হয়তো তোমরা শুনেছ, নেচার নামে খুব প্রেস্টিজিয়াস জার্নাল, মানে ওইখানে একটা তুমি আর্টিকেলই করতে পারলে সারা ওয়ার্ল্ড তোমার চিনবে, এরকম একটা আর্টিকেল। হ্যাঁ, ইট হ্যাজ টু বি রিয়েলি গুড, খুবই ভালো আর্টিকেল না হলে পাত্তাই দেবে না নেচার। হ্যাঁ, আরও আছে এরকম। তো তার মানে কি, যখন তুমি এরকম একটা টপিক সিলেক্ট করতে যাচ্ছ তখন তোমার সামনে এই চ্যালেঞ্জগুলো আসছে যে কোত্থেকে তুমি এটা পাবা। হ্যাঁ, ফার্স্ট জিনিস তুমি করতে পারো হয়তো গুগল সার্চ করতে পারো, ওইখান থেকে যেগুলো ফ্রি আছে ওই সাইটগুলো আছে, সব সাইটগুলো থেকে তুমি ইউ ক্যান ডাউনলোড স্টাফ। আরেকটা যেটা বাংলাদেশে অলমোস্ট গায়েব হয়ে যাচ্ছে, বই আকারে বেরোচ্ছে। হ্যাঁ, ওইটার নামটা আমি ভুলে গেছি। আমার চ্যাপ্টারটার নাম হলো ইনক্লুসিভ এডুকেশন ফর হুম অ্যান্ড ওয়াই। হুম, ওয়াই। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে তুমি তোমার একটা টপিক তুমি স্পেসিফাই করে ফেলেছো, ন্যারো ডাউন করে ফেলেছো। নাও ইউ হ্যাভ টু গো লুকিং ফর ইট, যে এটা আমি কোথায় এগুলোর সম্বন্ধে আমি পেতে পারি। হ্যাঁ, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড, এইটার কনটেক্সটে তুমি করবা যে আমার সোর্সগুলো কি, এই সোর্সগুলো থেকে আমি কোত্থেকে পেতে পারি। তো সোর্সগুলো হতে পারে বই, লাইব্রেরি আর ইন্টারনেট। ঠিক আছে, এখনকার আর কি প্রিন্সিপাল সোর্স। কারণ তুমি হঠাৎ করে এই রাস্তা, মনে করো ব্যাপারটা অনেকটা এরকম যে বাংলাদেশে তুমি জানো যে একজন খুব ভালো রিসার্চার আছেন, এই টপিকটার সম্বন্ধে ভালো জানেন, কিন্তু হুট করে তুমি গিয়ে তার সাথে দেখা করতে পারবে না, অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, বা উনি তোমাকে পাত্তাও দিবেন কিনা এটাও একটা কথা আছে। হ্যাঁ, সো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন একজন বেশ নাম করা রিসার্চার, ওনার নাম হলো, উনি পড়ান হচ্ছে MITর মিডিয়া ল্যাবে। হ্যাঁ, আমি ওনার নাম হলো ডোনা রাইলি, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু ইঞ্জিনিয়ারিং এথিক্স নিয়ে ওনার খুব ভালো গবেষণা আছে, একটা বইও আছে ওনার। এইটা পড়ে আমি খুবই ইন্টারেস্টেড হয়ে আমি ভাবলাম যে এই ভদ্রমহিলার সাথে কথা বলতেই হবে। আমি তাকে তার ইমেলে পাঠালাম, কোনো খবর নেই। এটা অলমোস্ট প্রায় মানে আমি তখন কিন্তু আমি স্টুডেন্ট না, আমি কিন্তু তখন টিচার। এই মনে করো 7-8 বছর আগের কাহিনী। হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং এথিক্স পড়াতাম স্টেট ইউনিভার্সিটিতে। তখন আমি চিন্তা করলাম যে চমৎকার লিখেছেন মহিলা, তার সাথে এনার সাথে যদি একটা অনলাইন কনভারসেশন করা যায়। এখন তখন মানে সরি, না, এটা 7-8 বছর না, কোভিডের ঠিক পরপরই, কোভিডে ঠিক তখন তো আমরা নতুন টুলস পেয়ে গেছি, তাই না, যে অনলাইনে ওয়েবিনার করা যায়। তা আমি চিন্তা করলাম যে এটা করলে স্টুডেন্টদেরও লাভ হবে, এটা একটা চমৎকার ব্যাপার হবে। বাট শি নেভার অ্যান্সার্ড। মানে এখন হ্যাঁ, এটা আমি বলতে পারি যে হয় বাংলাদেশ কোথায় আমি জানি না, বাংলাদেশে একজন একটা ইউনিভার্সিটি একজন টিচার এরকমই লিখেছে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে উনি খুবই ব্যস্ত। যাই হোক, আই ট্রাইড, বাট আই উইল ট্রাই ইভেন মোর সাম আরও ইসের সাথে। তো মানে এইটা, এবং বাংলাদেশের একটা ছেলে নোম চমস্কির সাথে এটা ফেসবুক লাইভে করেছিল, ওইটা নিয়ে যথেষ্ট কথাবার্তা হয়েছে। আমি জানি না তোমরা, এটা এই 2-3 বছর আগের ঘটনা আর কি। মানে রং টাইমে তাকে অ্যাপ্রোচ করেছে ওই ভদ্রলোক, বলছেন নোম চমস্কি কি আমরা চিনি? আচ্ছা সরি, আমার বলা উচিত ছিল। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য নোম চমস্কিকে জানা অনেক জরুরি, এবং তার আবার অন্য পরিচয় আছে। উনি হচ্ছেন MITর লিঙ্গুইস্টিক্সের প্রফেসর। হ্যাঁ,
বানানটা হচ্ছে নোম, NOAM, NOAM CHOMSKY, নোম চমস্কি। হ্যাঁ, উনি যেটা করেছেন আমাদের কম্পিউটার সায়েন্সের কনটেক্সটে, উনি এই যে গ্রামার, আমাদের ল্যাঙ্গুয়েজের যে গ্রামারের শ্রেণী বিভাগ উনি তৈরি করেছেন। এবং এইটা কেন দরকার মেশিনের ক্ষেত্রে আমরা করি, আমরা তোমরা যখন কম্পাইলার নিবা তখন এই জিনিসটা আরও ভালোই হবে, যে উনি দেখিয়েছেন যে এই যে গ্রামারটা কেন দরকার হয়, যে আমি একটা পার্টিকুলার শব্দ কিভাবে তৈরি করছি, একটা প্রথা মেনে কিছু রুলস আছে। এই রুলসগুলো ডোমেইনটা মানে একদম যদি আমরা নিচের দিকে ধরি, রেগুলার গ্রামার বলে, তার উপরে আছে কনটেক্সট ফ্রি গ্রামার। মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে জেনারেট করা হয়। কেমনে বলো তো? যে তোমার একটা পার্টিকুলার ভ্যারিয়েবল নেম তুমি তৈরি করছো, ঠিক আছে? এই ভ্যারিয়েবল নেমের জন্য একটা নির্দিষ্ট রুল করে দেয়া হয়েছে, তাই না? যে তুমি ডিজিট দিয়ে শুরু করতে পারবা না, একমাত্র তুমি পারো আন্ডারস্কোর, তারপরে তোমার লেটার, তারপরে তুমি যা খুশি ব্যবহার করো। হ্যাঁ, কিন্তু এই যে একটা পার্টিকুলার রুল তৈরি করে দেওয়া হলো, এই রুলের ফলে দেখা যাচ্ছে যে সে একটা তার জেনারেটেড যেই শব্দগুলো হবে সেগুলো কিন্তু একটা পার্টিকুলার সেটের বাইরে যাবে না, তাই না? তার মানে এটা একটা রেস্ট্রিক্টেড সেট। এবং সেখানে আরেকটা কী হচ্ছে যে উনি দেখাচ্ছেন, মানে উনি ঠিক না, মানে এরপরে যারা এগুলো নিয়ে কাজ করেছেন, উনি আইডিয়াটা প্রথম দিয়েছেন যে তোমার মনে করো তুমি ইন্ট একটা ভ্যারিয়েবল নেম দিলা, এই ইন্ট হচ্ছে একটা রিজার্ভ ওয়ার্ড, এইটা জেনারেট করতে হলে তোমাকে ওই নির্দিষ্ট INT, তুমি তোমার এইটার তোমার ডোমেইনটা কি, তোমার বোধহয় ইসে পড়তেছে এখন ডিসক্রিট ম্যাথামেটিক্সে, তোমার ডোমেইনটা হচ্ছে ডোমেইন এবং রেঞ্জ, এগুলো পড়ো নাই? তো তাহলে এখানে তোমার ডোমেইনটা হচ্ছে অল দিস স্মল লেটার্স, এই স্মল লেটার্সগুলো থেকে অনলি পার্টিকুলার ইনি একটা রেঞ্জ তুমি তৈরি করতেছো, এবং ওইটার কনটেক্সট একটা রিলেশন, একটা যে আয়ের পরে যদি N আসে, তারপরে যদি T আসে, তাইলেই এটা একটা ভ্যালিড ওয়ার্ড। এই যে একটা রুল তৈরি হচ্ছে না, তাহলে কি হচ্ছে, একটা মানে তুমি হ্যাঁ একটা রেস্ট্রিক্টেড সেট তুমি তৈরি করছো। আচ্ছা, এই রেস্ট্রিক্টেড সেটে দেখা যাচ্ছে কি আবার পরের যেই শব্দটা তুমি ব্যবহার করছো সেটা কি যদি তুমি চেঞ্জ করে ফেলো, মনে করো আমি ইন্ট A অথবা ইন্ট ওয়েজ অথবা ইন্ট এইজ এটা বলছি, তার মানে কি হচ্ছে, ইন্ট রেখে আমি এইজটাকে বদলে দিতে পারছি, এখানে আমি যা খুশি তাই দিচ্ছি। এইটাকেই উনি বলছেন কনটেক্সট ফ্রি, যে কনটেক্সটের উপর ডিপেন্ড করে না, তুমি যেভাবে খুশি দুইটা ওই রুল মেনে দুইটা ওয়ার্ড পাশাপাশি বসাতে পারো, একটা রিজার্ভ ওয়ার্ড, একটা তোমার তৈরি করা ওয়ার্ড। এই জিনিসগুলো নিয়ে উনি কাজ করেছেন। এবং তারপরে আমরা যেই গ্রামার ব্যবহার করি হিউম্যান ল্যাঙ্গুয়েজ, সেটাকে বলে কনটেক্সট সেন্সিটিভ গ্রামার। হ্যাঁ, তার উপরে আরও আছে এরকম উনি 4টা শ্রেণী বিভাগ করেছেন আর কি। তো এই ভদ্রলোকের আমি কোন প্রসঙ্গে বলতে গেলাম যেন, এটা ও আচ্ছা, একজন বাংলাদেশ থেকে একজন তার ইন্টারভিউ দিতে গিয়েছিল। তো তুমি চিন্তা করো, এই ভদ্রলোক যথেষ্ট মানে তার বয়স এখন 96, যথেষ্ট জানে। 97, হ্যাঁ, মানে আমি আসলে আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইসের সময়, না ঠিক আছে, ওই ইউ হ্যাভ এটা ঠিকই আছে, তাই না, মানে কারেক্ট এজ। গত বছর আমি আসলে তার দেখেছিলাম, এই জন্য বলছিলাম 96। এখন তো বয়স তো আর থেমে থাকে না এটা। হ্যাঁ, তাহলে যেটা হয়েছে মানে ওই ভদ্রলোককে নিয়ে কথা বলা বা তাকেই করার জন্য যে এই পরিমাণ ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি দরকার, ওইটা আমরা সাহস করতে পারি না। কিন্তু ওই ছেলেটা, সে বাঙালি একটা ছেলে, সে আসলে বেসিক্যালি জার্নালিজমের মনে হয়, মানে ওনার কিন্তু অন্য দিক থেকে জার্নালিস্টিক দিক থেকে US ফরেন পলিসির সবচেয়ে বড় সমালোচক উনি, এবং নিজে হচ্ছে ইহুদি। হ্যাঁ, তো কিন্তু উনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, এই জন্য ইসরায়েলিরা তাকে আবার পছন্দ করে না, তাকে বলে যে সেলফ হেটিং জু, মানে নিজেকে পছন্দ করে না। আমি রাইট। তো এই উনি যেটা বলছিলাম, তো ওনার সাথে কথা বলতে গিয়ে ইউ হ্যাভ টু রিয়েলি নো সামথিং, তাই না, তার সাথে ওই লেভেলে ইন্টারাকশনের জন্য।
ওইটা না করেই সে এই ছেলে দিব্যি তাকে করে গেছে, ওইটা নিয়ে একটু সমালোচনা হয়েছে এগুলো নিয়ে। তো এটা যেই প্রসঙ্গে বললাম যে তোমার সোর্সগুলো কি, তুমি একজন এক্সপার্টের সাথে কথা বলতে চাও, কিন্তু তোমার চিন্তা করতে হবে যে ডু আই হ্যাভ দ্যাট অ্যাক্সেস, আমি কি তার সাথে গিয়ে রাস্তা থেকে উঠে গিয়ে তার সাথে কথা বলতে পারি কিনা, বা তার সাথে যোগাযোগ। নোম চমস্কি ওয়াজ রিয়েলি ভেরি নাইস, যে কোন দেশের একটা ছেলে তার সাথে লাইভ চ্যাট করতে চেয়েছে, উনি লাইভ ফেসবুক লাইভে কথা বলতে চেয়েছে, হি এগ্রিড। হ্যাঁ, কিন্তু এটা সবার সাথে তুমি পাবা না, মানে এটা আমি যে ওই কনটেক্সে বলছি যে রিসোর্সটা তোমাকে ওইভাবে ওয়াইজলি চুজ করতে হবে। ইউ হ্যাভ টু নো দ্যাট আমি কার কাছ থেকে আমি কাকে আমার সোর্স হিসেবে ব্যবহার করতে পারি আমার টপিকের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন যদি পাবলিক রিসোর্সের কথা আসে, এগুলো তো আমরা প্রাইভেটের কথা বলছিলাম, পেওয়ালের মধ্যে আছে, ইসের মধ্যে আছে, তারপরে এই যে এক্সপার্ট। পাবলিক রিসোর্সে আসলে আমাদের জন্য অ্যাভেলেবল হচ্ছে কি লাইব্রেরি এবং ইন্টারনেট, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে লাইব্রেরির কথা বলি। আচ্ছা, এখানে আরেকটা মজার ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে কি আই এম টকিং অ্যাবাউট লাইব্রেরি অ্যান্ড অল দিস থিংস টু এ জেনারেশন who never saw how does a library work, তাই না? না 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 না, আমি তোমাদের করছি না, আমি বলছি আমি যেই ফেনোমেনাটা, যেই সিচুয়েশনটার দিকে দৃষ্টি আকর্ষণ করছি, সেটা কি লাইব্রেরি ইজ গোয়িং অ্যাওয়ে। লাইব্রেরি বলতে যা কিছু সব গায়েব হয়ে যাচ্ছে। এখানে কি আসছে নতুন জিনিস? বুক ক্যাফে। এটা আমি ফার্স্ট দেখে হতভম্ব হয়ে গেছিলাম 1995-এ। বার্নস অ্যান্ড নোবেলসের নাম শুনছো তোমরা? ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য নাম করা খুব বুক স্টোর, আমেরিকার লার্জেস্ট বুক স্টোর, ওরা ফার্স্ট 1995-এ বুক ক্যাফে চালু করে। তা আমি বললাম যে এটা কী আইডিয়া, ওখানে গিয়ে একটা চা খেতে খেতে, কফি খেতে খেতে বই পড়বো, এটা একটা কথা হলো? বই এনে বাসায় আরাম করে। আচ্ছা, হ্যাঁ, ভীষণ রকম একটা ইনোভেটিভ ডিসরাপটিভ আইডিয়া, মানে এবং দ্যাট রিয়েলি মানে এত বেশি জনপ্রিয় হয়ে গেল। ওখানে আবার শীতের দেশ, তো রাস্তা থেকে উঠে গেলা, গিয়ে ওখানে বই চেক করবা, একটু আবার কফিতে সিপ করলা। ইট ওয়াজ এ হিউজ পপুলার আইডিয়া। বাংলাদেশে শুধু না, বাংলাদেশে তো অল্প কিছু, এইখানে একটা আছে, কিন্তু ওইটা মানে ইন্ডিয়াতে আমি 2005-এ বোধহয় আমি নেপাল যাই ঘুরতে আর কি, তখন আমি সার্চ করলাম যে ওখানেও আছে। ইন্ডিয়াতে এগুলোর উপর আবার লেখা হচ্ছে, রিসার্চ আর্টিকেল লেখা হচ্ছে, বুক ক্যাফেগুলো কীভাবে লোকজনকে টানতে পারছে কি পারছে না, এখানে জ্ঞানের রাজ্যে কি হচ্ছে, এগুলো নিয়ে মানে এইভাবে অ্যাডভান্স করে গেছে। কিন্তু আমার কাছে যে জিনিসটা আপত্তিকর, বা যে জিনিসটাকে আমি পছন্দ করলাম না, যে বুক ক্যাফে যাওয়াতে যেটা হয়েছে, বেঙ্গল যে বুকস, এটাও কিন্তু এক ধরনের বুক ক্যাফে, মানে যদিও ওই ভেতরেই না যায় না। তারপরে পাঠক সমাবেশ বোধহয় আছে শাহবাগে, এরকম এই আইডিয়াগুলো যেটা হচ্ছে কি কাইন্ড অফ একটা বিজনেস ওরিয়েন্টেড একটা এর ফলে কি হবে, বাংলাদেশের যে জিনিসটা ঘটে বাইরের আমারটাও একটু বললো যে এইখানে একটু ঠান্ডা। এইখানে যে জিনিসটা কি হচ্ছে, নর্মালি তোমার বইয়ের কনটেক্সটে তুমি যে কোনো ধরনের বই পড়ার তোমার অধিকার আছে, তাই না? কিন্তু এনরিচ না, প্লাস এখানে ওরা যে কাজটা করে বেশিরভাগ ক্ষেত্রে বেস্ট সেলার বইগুলো নিয়ে আসে। বেস্ট সেলার বইগুলো সবসময় যে তোমার কাজে লাগবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? এবং বেস্ট সেলার বইগুলো আরেকটা ব্যাপার আছে, বেস্ট সেলার ইন উইচ কনটেক্সট। আমাদের সোসাইটির বেস্ট সেলার না, এগুলো কিন্তু আমেরিকা বা ইউরোপ ওইসব দেশের বেস্ট সেলার। ওই সব দেশের বেস্ট সেলার ডিপেন্ড করে ওই সব দেশের পাঠকরা কি পছন্দ করছে, সেগুলো আমাদের বেস্ট ইন্টারেস্ট নাও হতে পারে, বুঝতে পারছো? বাট উই আর ইমিটেটিং দ্যাট মডেল। এই জিনিসগুলো আর কি আমাকে মানে প্রচণ্ড রকম ভাবা, আমি এগুলো নিয়ে খুব চিন্তা করি যে বেসিক্যালি লাইব্রেরি যেটা আমাদের ছিল আগে, পাড়ায় পাড়ায় কিছু পাঠাগার ছিল, এখনও আছে কিনা জানি না, তোমাদের পাড়ায় ওদিকে আছে কিছু? আমার যেমন ব্যক্তিগত লাইব্রেরি, আমি প্রায় আমেরিকা থেকে আসার সময় 400 বই নিয়ে আসছিলাম জাহাজে করে, হ্যাঁ, পার্সোনাল লাইব্রেরি। কিন্তু দ্যাটস ইট, শেষ। এখন আমার এই বইগুলো আমি
ঠিক হাতছাড়াও করতে চাই না, কারণ আমার মানে অনেক খুঁজে খুঁজে নোম চমস্কির প্রায় 4-5টা বই আছে, এরকম অনেকেরই বই আছে যেগুলা আমি জানি না আমি আবার পাবো কিনা। অনেক কিছু আছে আউট অফ প্রিন্টও আছে, কিছু 1967-এরও বই আছে আমার কাছে। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা জিনিস না বললেই না, আমি মানে এগুলো কাইন্ড অফ টপিক, কিন্তু না বললেই না। ইউনিভার্সিটিগুলো যেই কাজ করে আমেরিকাতে, আমার ইউনিভার্সিটিতে আমার যে লাইব্রেরি 6 তলা একটা লাইব্রেরি, নিউ ইয়র্কে, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, এটার কুইন্স কলেজ ক্যাম্পাস আমারটা। 6 তলা একটা লাইব্রেরি। প্রত্যেক মাসের লাস্ট শনিবারে কিছু বুড়াবুড়িকে সামনে বই নিয়ে বসে থাকতে দেখা যেত। কি এটা? এনারা হচ্ছে অ্যালামনাই। কুইন্স কলেজ আছে 1948 থেকে। ইসরায়েল যেই বছর জন্ম নেয় সেই বছর এই কলেজ জন্ম নিয়েছে। আচ্ছা, এরা সব ওই সময়কার অ্যালামনাই, মানে ওই সময় শুধু না, আরও আগে। হ্যাঁ, এই অ্যালামনাইরা তাদের কালেকশনে যে বইগুলো আছে তারা এনে স্টুডেন্টদেরকে কেনার জন্য উৎসাহিত করে। বইয়ের দাম কত? 50 সেন্টস, $1। হ্যাঁ, মানে না ওগুলো, হ্যাঁ আউট অফ প্রিন্ট হওয়ার কথা, মানে ওগুলো তুমি $1 পাচ্ছ। মানে আমি তো এরকম অনেকগুলোই এইভাবে কিনে ফেলছি। ফুটপাতেও কিন্তু ম্যানহাটনের ওইখানে স্ট্রিটে এরকম বই সাজিয়ে বসে থাকে আর কি। তো বাংলাদেশের সাথে পার্থক্যটা হচ্ছে ওইখানে, যে ওখানে তুমি বিভিন্ন ধরনের বই পাবা, বিভিন্ন চমৎকার। বাংলাদেশে হচ্ছে কি এগুলো সবই বেস্টসেলার, তাও কি আমেরিকান বেস্টসেলার। আমি নীলক্ষেতের ওদিকে আগে প্রায় ঢু মারতাম, এখন আর অত বেশি যাওয়া হয় না ওইদিকে। ওদের যেই বইগুলো এমনি ওই যে ফটোকপি প্রিন্ট যেগুলো, এটা ওদের কনটেক্সটে এটা ইললিগাল, বাট আমি মনে করি এটা বাংলাদেশের কনটেক্সটে ইললিগাল না, কারণ বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড টু বাই বুকস অ্যাট দ্যাট হাই প্রাইস। ওদের এখানে যেটা $14 নর্মাল বই, ওই যে কী বলে নিউজ প্রিন্টের বই, যে ওইটাই $14। হার্ড কাভার হলে তো ওটার দাম মনে করো $50 এরকম। ওইটা তুমি কেমনে কিনবা এই বাংলাদেশে যদি তুমি এইভাবে লিগালি আসে? তো সেই দিক থেকে এটা কিন্তু নীলক্ষেত কিন্তু আমাদের, মানে এটা আমি জানি না তোমরা রিয়ালাইজ করো কি না, আমাদেরকে অনেকভাবে হেল্প করছে। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েরা তো মারাই পড়তো নীলক্ষেত না থাকলে। হ্যাঁ হ্যাঁ, রাইট, মানে প্রায় মানে ওইটা না থাকলে মারাই পড়তো। তো এই যে মানে আমি যখন সোর্সগুলোর কথা বলি, যে একটা সোসাইটির ডাইং আউট, ইন্টেলেকচুয়াল ডাই আউট কিন্তু এইভাবে হচ্ছে। আমরা কিন্তু ওইভাবে উই আর ডাইং ডাউন। কারণ বই যদি না থাকে কোনো কালচারে, ইউ আর ইন বিগ ট্রাবল। আচ্ছা, এখানে এই যখন কথা চলে আসলো, এটার সম্বন্ধে আরেকটা বলি। ফারেনহাইট 411 নামে রে ব্র্যাডবেরি নামে একজন সায়েন্স ফিকশন এটা লিখেছে। ফারেনহাইট 911-এর নামও হয়তো শুনেছ। ওইটা হলো মাইকেল মুরের তৈরি করা একটা ডকুমেন্টারি। কিন্তু আমি ফারেনহাইট 411-এর কথা কেন বলছি, এটা হচ্ছে একটা কাহিনী, অবশ্যই ফিকটিশিয়াস, তাই না, কাল্পনিক, যেই সোসাইটিতে বই পুড়িয়ে ফেলা হয়। একজন তার দায়িত্ব হচ্ছে, তাদের একটা ফোর্স আছে, তাদের কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে বই পুড়িয়ে ফেলা, যে এই বই যারা পড়বে তারাই এই সোসাইটি থেকে ডিভিয়েট করে যাবে, এই সোসাইটি থেকে অন্যদিকে চলে যাবে, কাজে আমাদের সব বই পুড়িয়ে ফেলতে হবে। এখন এখানে একটা মজার ঘটনা ঘটে, যেই লোকটাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, সে বই পুরাতে গিয়ে হঠাৎ করে তার বইয়ের প্রতি খুব আগ্রহ হয়ে যায়। সে করে কি গোপনে এগুলো জমানো শুরু করে, নিয়ে সেইগুলো পড়তে থাকে আর কি। এইভাবে কাহিনিটা আমার আর অনেক আগে পড়েছিলাম, পরের দিকে কী হয়েছে আর খেয়াল নাই, কিন্তু খুব ইন্টারেস্টিং ফেনোমেনা। তা আমি আমাদের এখনকার সিচুয়েশনের সাথে এটার মিল খুঁজে পাই, যে বই আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। ইট ইজ নট এ গুড থিং, ইউ আর ইন্টেলেকচুয়ালি ডাইং। উই আর ডাইং। ফারেনহাইট 911টা হলো তোমার একটা ডকুমেন্টারি ফিল্ম, আর ফারেনহাইট 411 হচ্ছে বইটার নাম। ওনার বইটা লিখেছিলেন বোধহয় রে ব্র্যাডবেরি। আচ্ছা, এটা থেকে একটা আইডিয়া মাথায় আসলো যে হ্যাঁ, এখন হচ্ছে সব কিছু ইবুক হয়ে যাচ্ছে। তো এখন নীলক্ষেতে একজন লোক মনে করলো কি, বই তো আমরা ফটো করে বিক্রি করি, বইয়ের ছবি তুলে তুলে পিডিএফ বানায় আমরা বিক্রি করি, আমরা আরো বেশি কাস্টমারের কাছে যেতে পারবো। তো বলছিল তুলতে 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 বই কালেক্ট করতে অনেক ইচ্ছা হয়ে গেল। পরে ভাবলো যে না,
ফিজিক্যাল বইয়ের একটা ইয়া থাকা ভ্যালু থাকা উচিত। তারপর ও ওই আগে ভেরি নাইস, ভেরি নাইস। তুমি তো রাইটার হিসেবে ভালোই করতা, ট্রাই আউট। অবশ্যই, ভেরি নাইস। মানে আমি এই জিনিসটাই লাইক করি যে এগুলোকে বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল কিউ। মানে এই একজন গ্রামশি নামে, অ্যান্টোনিও গ্রামশি নামে একজন ইটালিয়ান ফিলসফার ছিলেন। মুসোলিনির নাম কি আমরা জানি না? মুসোলিনি একজন ফ্যাসিস্ট ডিকটেটর ছিলেন। তার বিরুদ্ধে সংগ্রাম থেকে তাকে তার লাইফের মানে অলমোস্ট বোধহয় কত, এক্সাক্ট নাম্বারটা ভুলে গেছি, প্রায় তাকে উনি বোধহয় 35 বছর বেঁচে ছিলেন বা এরকম কিছু। তাকে বোধহয় তার 28-29 বছরই জেল, বা আরও এরকম মানে 20 বছরই ওর জেলের ভিতরে। উনি বেচারা বের হয়ে মারা পড়েন আর কি। মানে এত বেশি মানে ওইটার আর নিতে পারেনি বডি। তার কিছু লেখা আছে এরকম নিয়ে যে তার একটা কথা আছে যে ইঙ্গিতের ভেতরেও ইঙ্গিত। একজন টিচারের দায়িত্ব হচ্ছে এই ইঙ্গিতটা দেয়া। তখন ওই যে ওইটা পাচ্ছে সেইটার উপর দে ক্যান মেক দেয়ার ওন ওয়ার্ল্ড। এই জিনিসটা আমি টিচিংয়ে আসার আমার মূল কি বলে আকর্ষণটা এইটা, যে দ্য থিংস আই নো, এটা আমি তোমাদের কাছে দিচ্ছি, ইউ গাইজ উইল স্টার্ট টু ইভেন এক্সপ্লোর মোর। তোমরা আমাকে ছাড়িয়ে যাও, অসুবিধা নাই, কিন্তু আমি তো একটা স্রোত তৈরি করে দিলাম। দ্যাটস দ্য মানে পুরো হিউম্যান সিভিলাইজেশন কিন্তু এইভাবে আগিয়েছে, ঠিক আছে, সেই সক্রেটিসের সময় থেকে। ঠিক আছে, যে সক্রেটিসের কাজ কী ছিল, সে একটা প্রশ্ন জিজ্ঞেস করতো, বলতো এটা আনসার জানো না, তখন সে এটা ব্যাখ্যা করতেছে। ওইটা দেখে তখন সবাই এথেন্সের লোকজন তখন খেপে গেল, মানে বিশেষ করে রুলাররা, শাসকরা খেপে গেল। এই জন্য দেখবো যে সবসময় টিচাররা যে কোনো রাষ্ট্রশক্তির শত্রু হয়ে যায়, মানে যারা তল্পিতল্পা বাহক টিচার না, যেগুলো এখন বাংলাদেশে আছে, যারা বিভিন্ন ইউনিভার্সিটির ভিসিটিসি যারা, এরা না, যারা আসল অর্থে যারা এই জিনিসগুলো মানুষকে দেয় আর কি। হ্যাঁ, তো এই জন্য সবসময় স্বাধীনতা যুদ্ধের সময় কাদেরকে, মানে এই যে 14ই ডিসেম্বর কাদেরকে বেশি মেরেছে, বেশিরভাগই টিচার, মানে ওইটা একেবারে। এবং তার এইটার পিছনের পাকিস্তানিরা তো ওদেরকে চেনার কারণ না, রাজাকারদেরকে এই কারণেই ঘৃণা করা উচিত যে তারাই চিনিয়ে দিয়েছে যে এরা মানুষগুলোকে এইভাবেই করে। আমরা যে পিছনে পড়ে গেছি এটাও কিন্তু কারণ একটা। হ্যাঁ, মানে থিঙ্কিং প্রসেস, একটা জাতির থিঙ্কিং প্রসেসটাকে পুরো বন্ধ করে দেওয়া। এনিওয়ে, তো যেটা বলছিলাম, কয়টা বাজে? 3:15, আর 15 মিনিট। আচ্ছা, আমি এইখানে আমরা করি তাহলে। লাইব্রেরিতে যেটা হচ্ছে যে লাইব্রেরির কনটেক্সটে লাইব্রেরির রিসোর্সগুলো কি, এগুলো আমরা জানি? মনে হয় না। লাইব্রেরিতে শুধু বই থাকবে এমন কোনো কথা নেই। লাইব্রেরিতে মাইক্রোফিল্ম থাকতে পারে, এখানে অবশ্য আমি উল্লেখ করি নাই। মাইক্রোফিল্ম আমরা জানি কি? না 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 না, মাইক্রোফিল্ম হচ্ছে মনে করো কিছু ফিজিক্যাল বই, নিউজ পেপার, এগুলোর ছবি তুলে রাখা, ছবিগুলোকে ফিল্মের মধ্যে রাখা। এগুলো তুমি একটা এরকম রিডার আছে, ফিল্মগুলো এরকম বড় বড় টেপের মতো এরকম থাকে, ওগুলো তুমি লোড করবা, লোড করে ওটা অন করলে ওটা আস্তে 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 তুমি স্ক্যান করে, প্রজেক্টের মতো কিন্তু পার্সোনালাইজ প্রজেক্টর, মানে এরকম একটা প্লে স্টেশনের মতো, একটা কম্পিউটার টার্মিনালের মতো, তুমি এখানে লোড করে ওইটা অন করে আগাতে পারো, পিছাতে পারো। তা আমরা যেটা করেছিলাম ইসের সময়, কি বলে, এই পিছনে কথা বল না প্লিজ, এই মানে আমার ইকোনমিক্স কোর্সের সময়, আমি জানি ইকোনমিক্স নেই ওই সময়, এটাও কিন্তু খুব মজার সাবজেক্ট, তোমরা এটা মিস করছো, তোমাদের নাই। তো হ্যাঁ, এটা এখানে বলতে গেলে অনেক কিছু আবার চলে আসে। এটা ডিপেন্ড করে কোন টিচার কিভাবে পড়ায়, সেটার উপর ডিপেন্ড করে। মানে নর্মালি যেটা হয়, হ্যাঁ নর্মালি যেটা হয়, সবাই ওই কাইন্ড অফ বিজনেস রিলেটেড একটা কিছু টেক্সট বুক, নিওলিবারাল ইকোনমিক্স বলে এটাকে, মানে নিও ক্লাসিক্যাল। সেটা হচ্ছে কি, শুধু ওই বিভিন্ন কি বলবো, যে ইন্ডিভিজুয়াল কিছু রুলসকে, যেমন মানে তুমি কীরকম, তোমার যদি সামারে প্রচুর গরম পড়ে, আইসক্রিমের দাম বাড়বে, আইসক্রিমের ডিমান্ড বাড়বে, এইভাবে কিছু খুব এইভাবে পড়ানো হয়। কিন্তু এটার বাইরেও অনেক কিছু আছে। মানে আই ওয়াজ লাকি টু নো সাম ইকোনমিস্ট যাদের লেখা আমি এখনও পড়ি।
মানে এটা আবার দ্যাটস এ ডিফারেন্স, এগুলো বলতে গেলে অনেক গল্প হয়ে যাবে। আমি যেটা বলছি যে সেটা হচ্ছে যে কি নর্মালি কি কোন প্রশ্ন? হ্যাঁ, মাইক্রোফিল্ম নিয়ে কথা বলছিলাম। মাইক্রোফিল্মে যেটা হয় নর্মালি তুমি যেই সময় জন্মাও নাই ওই সময়কার জিনিসপত্র, তুমি পেপারগুলো কীরকম ছিল সেগুলো তুমি মানে মনে করো প্রথম আলো, না প্রথম আলো বাদ দিয়ে, প্রথম আলো তো বোধ হয় কত বছর, 80s থেকে বোধ হয়, মনে করো 1960s-এ, না যুগান্তরও না, যুগান্তরও আরও এরকম সময় বাংলাদেশ অবজারভার, ইত্তেফাক, এরা হচ্ছে একেবারে ওই ইত্তেফাকের মনে করো না শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিচ্ছেন ওই দিনের পরের যে পৃষ্ঠাটা, পরের যে পত্রিকাটা, এটা তুমি যদি পেতে চাও দ্যাট ক্যান বি অন মাইক্রোফিল্ম, ঠিক আছে? হার্ড কপিটা, হ্যাঁ হার্ড কপির ছবিটা, মানে হার্ড কপি স্ক্যান করা ওইটা। তো এইটা আমাকে দারুণ হেল্প করেছিল। আমি মেক্সিকোর ইকোনমির উপরে আমাকে একটা টার্ম পেপার করতে হয়েছিল, তখন এটা দারুণ হেল্প করেছিল আর কি। এইটা একটা জিনিস। অবশ্যই এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড লাইব্রেরির, এটা হয়তো তুমি ব্রিটিশ কাউন্সিলে পেতে পারো, আই এম নট রিয়েলি শিওর, কিন্তু সব লাইব্রেরিতে হয়তো থাকবে না আর কি। কিন্তু অন্য যেগুলো থাকতে পারে পিরিয়ডিক্যালস হচ্ছে বেসিক্যালি কোনো একটা পার্টিকুলার টপিকের উপরে কি কি আর্টিকেল বের হয়েছে সেগুলোর একটা এগুলো কিন্তু মানে আর্টিকেলগুলো না, আর্টিকেলগুলোর টপিক ওয়াইজ একটা লিস্টিং, এটাকে আমরা বলি পিরিয়ডিক্যালস। তারপরে আছে এনসাইক্লোপিডিয়া তো আমরা বুঝি, তাই না? মানে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আমার মানে এখন এরকম মনে করো 22টা এরকম বড় বড় এইগুলো তুমি ফিজিক্যালি রাখতে চাও পুরো একটা 2টা শেলফ দরকার হবে, হ্যাঁ। এগুলো কারা অ্যাফোর্ড করতে পারে? বাংলাদেশে কিন্তু কিছুদিন আগ পর্যন্ত, আমি ইদানিং আর দেখি না, কিছুদিন আগ পর্যন্ত ইউনিভার্সিটিতে চলে আসতো কিছু এরকম বড় বড় বই নিয়ে চলে আসতো যে 1700-1800 টাকা দাম, বাইরের বাধাই করা এরকম বই, মানে ওরা সেলস এজেন্ট হিসাবে কাজ করতো, এসে নক করতো। আমি জানি না এখন ইদানিং আর আমি দেখি না খুব একটা, মানে হ্যাঁ মানে বাংলাদেশি ছেলেমেয়েরাই কিন্তু ওই বই করতো আর কি। তো এই ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়াতে কি, এনসাইক্লোপিডিয়াটা হচ্ছে মূলত যে কোনো একটা টপিকের উপরে তুমি, তোমাদের জন্য ভালো একটা জিনিস হচ্ছে উইকিপিডিয়া, বাট দ্যাট হ্যাজ সাম প্রবলেম, এটা যে কেউ এডিট করতে পারে, এটা হচ্ছে মানে এটা আমরা যখন এই যে ইন্টারনেটের, তোমাদের হয়তো পরীক্ষায় এরকম কোশ্চেন থাকতে পারে যে ইন্টারনেটের রিসার্চের ডিসঅ্যাডভান্টেজগুলো কী, এরকম থাকতে পারে আর কি। তো এই জিনিসগুলো জানা দরকার আর কি। এবং মজার ব্যাপার হলো যে এই যে পার্টিকুলার আমি রিসার্চ নিয়ে কথা বলছি, এইটা তোমার এই মুহূর্তে তোমার কাছে খুব বেশি রিলেভেন্ট না মনে হলেও, প্রাসঙ্গিক না মনে হলেও, এগুলো কিন্তু তোমার যখনই হায়ার স্টাডিজে যাবা, দিস উইল হেল্প ইউ গাইস। কেউ যদি যারাই এমএসসি করতে যাও, ইউ হ্যাভ টু রাইট সাম কাইন্ড অফ থিসিস পেপার। আমরা আন্ডারগ্রেডে অনেক জায়গায় থিসিস অ্যালাউ করা হয়, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের এখানে বোধহয় করা হয় না, প্রজেক্ট করানো হয়, কিন্তু অনেক জায়গায় থিসিসও করানো হয়। থিসিস আর প্রজেক্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে, প্রজেক্ট হচ্ছে তুমি একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তৈরি করে দেখাচ্ছ, একটা প্রোগ্রামিং ইন্টারফেস সহ একটা প্রজেক্ট তৈরি করলাম। আর থিসিসটা হলো তুমি থিওরিটিক্যাল লজিক দিয়ে তুমি প্রোভাইড করলা যে এই দিস ইজ হাউ, একটা নতুন জিনিস, একটা নতুন ওয়ে, একটা নতুন অ্যালগোরিদম আসলো, হ্যাঁ। তো এই কাজগুলো যদি করতে চাও, ইউ নিড, ইভেন তোমার প্রজেক্ট তৈরির ক্ষেত্রেও রিসার্চ। কোনটা? মোস্টলি এখানে একটা ব্যাপার আছে, থিসিস মোস্টলি হয় কি যে এটা ধরনের অ্যাকাডেমিক এন্টারপ্রাইজ, মানে অ্যাকাডেমিক এন্টারপ্রাইজ মানে কি, যে তুমি যদি অ্যাকাডেমিক রিসার্চ করতে চাও তাহলে এটা অবশ্যই দরকার। কিন্তু আমরা হয়ে গেছি হলো বাজার অর্থনীতি, তো আমরা হয়ে গেছি যে আমরা এমপ্লয়মেন্ট সেক্টরের দিকে বেশি নজর দিচ্ছি। তো এমপ্লয়মেন্ট সেক্টর চাই হচ্ছে তুমি প্রজেক্ট করতে জানো। অ্যাব্রোডের জন্য থিসিস, হ্যাঁ না, অ্যাব্রোডের জন্য প্রজেক্টের ডিসঅ্যাডভান্টেজ। তুমি যদি হায়ার স্টাডিজে যেতে চাও, তোমার থিসিস করাটা দরকার। আর তুমি যদি চাকরি ভালো পেতে চাও, তোমার প্রজেক্ট করা দরকার। তোমার যে এমপ্লয়ার, সে তোমার সিভিতে দেখবে তুমি কয়টা প্রজেক্ট করেছো, ঠিক আছে?
সো দিস ইজ হাউ, কিন্তু আমি যেটা বলছি যে এই রিসার্চগুলো কিন্তু তোমার দুইটার ক্ষেত্রেই কিন্তু কাজ করবে, দুইটার ক্ষেত্রেই তোমার দরকার। তো এই জন্য ইউ আর সাপোজ টু নো যে কীভাবে রিসার্চটা করতে হয়। না না না, সেটা না, ওইটা মানে আর বাংলাদেশে আরেকটা যেটা প্রবলেম হয় বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ ইউনিভার্সিটিতেই প্রজেক্টগুলো হয় খুবই চর্বিত চর্বণ। চর্বিত চর্বণ কথাটা বুঝি আমরা, অলরেডি তুমি চিবিয়ে ফেলেছো, ওই জিনিসটাকে আবার চাবাচ্ছ। ঠিক আছে, তার মানে কি কিছু এমন কিছু প্রজেক্ট যেগুলো সবাই করে, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, হয়তো আমি এটার মধ্যে একটা নতুন স্পিন মেরে দিলাম যে অনলাইন বুক রিজার্ভেশন সিস্টেম, তুমি ওয়েবের মাধ্যমে তোমার লাইব্রেরির বই রিজার্ভ করছো, ওইটার একটু করে আর কি এরকম করলাম। তো এই যে এই কনটেক্সটগুলো আর কি বোঝা, এই রিসার্চের দিকে গেলে এই জিনিসগুলো কাজে আসে। টাইম শেষ? আচ্ছা একটা সেকেন্ড, আমি জাস্ট একটু এইটুকু শেষ করে দিই। ম্যাগাজিন, নিউজ পেপার আর জার্নাল। জার্নাল কিন্তু অনেক ধরনের আছে। জার্নাল বলতে আমরা নর্মালি বুঝি যে কোনো একটা কিছু এন্টারটেইনমেন্টের জন্য পড়লাম, না। রিসার্চ জার্নাল ইজ এ ডিফারেন্ট থিং। রিসার্চ জার্নাল কি? যেগুলোতে অরিজিনাল ইনোভেটিভ কেউ একটা কিছু আবিষ্কার করেছে। মনে করো তুমি একটা নতুন অ্যাপ্লিকেশনে আবিষ্কার করলা, একটা কম্পিউটার প্রোগ্রাম লিখলা, কিন্তু এটা দিস ইজ সামথিং ভেরি ভেরি নিউ, আর কেউ এটা আগে করে নাই। ইউ ক্যান রাইট অ্যাবাউট দ্যাট এবং সেটা তুমি পাবলিশ করতে পারো জার্নালে। এগুলো হচ্ছে রিসার্চ জার্নাল, যারা যেরকম নতুন একটা কিছু নিয়ে আসছে। আচ্ছা, এখন এই রিসার্চ জার্নাল অনেক জায়গাতেই তোমার যেন তেন রিসার্চ দিয়েও অনেকে, যে ইন্ডিয়ান প্রচুর, ডোন্ট ফল ফর ইট। ইন্ডিয়ান প্রচুর, যদি মনে করো তুমি চাচ্ছ একজন, তুমি হায়ার স্টাডিজে যাবা, তুমি কিছু পাবলিকেশন দরকার, তুমি জার্নাল, ইন্ডিয়ান জার্নালগুলো অনেকেই আছে প্রেডিটরি জার্নাল বলে এগুলোকে। প্রেডিটরি কেন? তোমাকে বলবে যে তুমি খুব অল্প, তোমার যে কোনো একটা আর্টিকেল তুমি লেখো, আমরা এটা ছাপাই দিব। না না, তোমার নামেই ছাপাবে, কিন্তু তোমার কাছে টাকা নেবে। ঠিক আছে? হ্যাঁ, মানে তাদের কাছে আগ্রহটা হচ্ছে তোমার টাকাটা নেওয়া, মানসম্মত না। হ্যাঁ, এগুলোকে বলে প্রিডেটরি। প্রিডেটরি মানে হচ্ছে শিকারি জার্নাল। এগুলো এরা করে কি, ওদের কাজই হচ্ছে ওইটা এরকম। তো ওগুলোকে অ্যাভয়েড করতে হবে। মানে তোমার যদি প্রিডেটরি জার্নালে কোনো একটা থাকে আর তুমি বাইরে পড়ার জন্য অ্যাপ্লাই করছো, তুমি ইউ উইল নট গেট এনি স্কলারশিপ, ওর তোমাকে রিজেক্টই করে দিবে। কাজে এই ব্যাপারটা সব যারা হায়ার স্টাডিজে যেতে চাও তাদের এই ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে? আর লাস্টলি এই তো মোটামুটি এনসাইক্লোপিডিয়া তো বললাম, আর কি ছিল এখানে? আচ্ছা, মোটামুটি আমি সব কিছুই কাভার করেছি। হ্যাঁ, এইটা আমি ভাবছি যে আচ্ছা ইসের দিন, হ্যাঁ না না, সাজেশন ডেফিনেটলি ইউ উইল গেট টু নো, কারণ আমি তোমাদেরকে অন্ধকারে সাঁতার না শিখে পানিতে ধাক্কা দিয়ে ফেল দেবো না। ঠিক আছে? হ্যাঁ না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটু আমার এখানে ম্যাটেরিয়ালগুলো কাভার করে কালকে যদি সময় থাকে কালকে বলবো, আর নাহলে আমি একটা অনলাইনে ক্লাস নিয়ে নেব। হ্যাঁ, মনে করো বৃহস্পতিবার দিন হয়তো অনলাইনে আমি ক্লাস নিয়ে নেব। আর তোমাদেরকে একটা কনসেশন আমি করছি, সেটা হচ্ছে যে আমাদের এই যে ফার্স্ট প্রেজেন্টেশনটাতে যে দেওয়ার কথা ছিল, এটা টাইমটা এক্সটেন্ড করছি। এর মধ্যেও কালকে যদি আমরা শেষ করতে পারি দিলে, আর নাহলে মিড হওয়ার পরের উইকের মধ্যেই অবশ্যই শেষ করতে হবে। ঠিক আছে? ফার্স্ট প্রেজেন্টেশন আর দেরি করা যাবে না। ওই দিন না দিতে পারলে নাই, আমরা পরের সপ্তাহ থেকে সেকেন্ড প্রেজেন্টেশনে চলে যাব। অলরাইট, ঠিক আছে, বন্ধ করো। আচ্ছা, হ্যাঁ, কয়টা?